নীলুফার চৌধুরী মনি, আপনাকে যে প্রশ্নটা আমি করতে চাই, এই যে ক্রস ফায়ার যেটি ইসরাফিল আলম বললেন যে আপনাদের সময় শুরু হয়েছিল, যদিও ঘোষণা দিয়ে শুরু হয়েছিল, ক্রস ফায়ারের ইতিহাস অনেক পুরনো, জন্মের অব্যবহিত পর থেকেই শুরু হয়েছে, কম বেশি মাত্রা বেড়েছে, আপনারা আনুষ্ঠানিকভাবে অপারেশন ক্লিন হার্ট শুরু করেন এবং শেষ পর্যন্ত সেই মায়াজালে আপনারাও বাধা পড়লেন এমন ভাবে যে এখন আপনাদেরকে মায়া কান্নাই করতে হচ্ছে যে ক্রস ফায়ারে আমাদের নেতাকর্মীদেরকে মেরে ফেলা হচ্ছে, করেছেন আপনারা একটা সময় অভিযোগ। বা এই যে জঙ্গিবাদের শুরু যে সময়টাতে হয়েছে, যারা করেছেন একসময় আপনাদের সরকারের মন্ত্রীবর্গ বলেছেন এটি মিডিয়ার সৃষ্টি, যদিও তারপরে একটা সময় বাধ্য হয়ে আপনারা উদ্যোগ নিয়েছেন, বিচার করেছেন, মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করেছেন। ওনাদের বিরুদ্ধে অভিযোগ যে ওনারা প্রচুর জঙ্গি আছে, অস্ত্র শস্ত্র উদ্ধার করছেন, ট্যাগ লাগিয়ে সামনে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন কথিত জঙ্গিদের। এটি বলতে বলতে এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে সারা বিশ্ব বলছে তোমার এখানে আইএস আছে, আল কায়দা আছে, আর আমাদের সরকারকে বলতে হচ্ছে যে আমাদের এখানে এগুলো কিছু নাই। সো মানে নিজের তৈরি করা ফাঁদে নিজেই পড়ল কিনা সেই প্রশ্ন কেউ কেউ তুলছেন। সত্য মিথ্যা বা ব্যাখ্যা বিশ্লেষণ ঠিক কিনা আমি জানি না, আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। এখানে যে কথাগুলো আসছে আপনার কথা অনেকাংশেই ঠিক, অনেকাংশে মানে আমি বলবো যে বিএনপির যে 4 দলীয় জোটের কথা আপনি বলেছেন, তখন যে অবস্থাটা দেশের আইন শৃঙ্খলার অবস্থাটা 2001-এর পরে এত বেশি খারাপ হয়েছিল যে 2004-এর দিকে, 2001 বলতে আমি 96 থেকে 2001-এর কথা বলছি, তারপরে তখন উপায়ন্ত না দেখে তখন কিন্তু র্যাব গঠন করেছিল আমাদের সময়। যে কোনো আইনে কিন্তু ম্যারেজ ডিম্যারেজ দুটোই আছে এবং সেইখানে কি হয়েছিল আমি আপনাকে বোঝানোর জন্য এটুকু বলি যে 1996 থেকে 2001-এ যেসব ছেলেরা মামলা খেয়েছে আওয়ামী লীগের শাসন আমলে, বা এখন আমি ধরতে পারি মামলাগুলো খায় কিন্তু রাজনৈতিক মামলা এন্টি পার্টিগুলো, তার মানে ছাত্র দলের ছেলেরাই মামলাগুলো খেয়েছিল। আমাদের সরকারের তখন হয়তো তাৎক্ষণিক তারা কি ডিসিশন এটা করেছিল আমার বোধগম্য নয়, এই কারণে আমি বলছি যে তখনকার যে র্যাব গঠন করার পরে সমস্ত বাংলাদেশে র্যাবের যে অপারেশন ক্লিন হার্ট গঠন করার পরে যে কার্যক্রমটা শুরু হয়েছিল, গিয়ে প্রত্যেকটা আর্মি অফিসাররা যায় এলাকায় গিয়ে বলছে যে তুমি 5 বছরের পত্রিকা দেখাও। 5 বছরের পত্রিকায় কিন্তু সবই ছাত্র দলের ছেলেরাই মামলা খেয়েছে বা যুব দলের ছেলেরা। তাতে কি হয়েছে, অপারেশন ক্লিন হার্টে যত লোক মারা গিয়েছে 50,000-এর মতো, তখন কিন্তু সব নিজ দলের লোকই মারা গিয়েছে, কারণ ওরা কিন্তু কারো পক্ষ হয়ে কাজ করে নাই। তারা একটা সুযোগ পেয়েছে, তারা না আওয়ামী লীগকে পছন্দ করে না বিএনপি কে পছন্দ করে, তারা ওই কাজটা করেছে। এবং যখন এটা নিয়ে বিরূপ মন্তব্য বিরূপ সমস্ত বাংলাদেশে হলো, আওয়ামী লীগ কিন্তু 2004-এর এই র্যাব গঠন করা নিয়ে আওয়ামী লীগ 2008-এ তারা কিন্তু নির্বাচনী ইস্তিহারে বললো যে আমরা ক্ষমতায় গেলে তারা আরো যে 10 টাকায় চাল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দিব, বিনামূল্যে সার দিব, এইসবের সাথে কিন্তু এটাও বলেছিল যে আমরা র্যাবকে আমরা বিলুপ্ত করব। কিন্তু তারা তো বিলুপ্ত করেই নাই। আজকে যে অবস্থা, আজকে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে দাঁড়িয়ে আছে, কারণ প্রতিদিনই ক্রস ফায়ার, গুম, হত্যা এবং এই যে পরিকল্পিত হত্যাকাণ্ডগুলো যে হচ্ছে সরকারের ছত্রছায়া। আমি এখানে আপনার সবকিছু সাথে আমি সরকারের ছত্রছায়া, পরিকল্পিত অবশ্যই সরকারের ছত্রছায়া, আমি আপনাকে এটা বুঝিয়ে বলতে চাচ্ছি জনগণের বুঝার স্বার্থে। সেটা হচ্ছে যে এই যে ফাহিম নামে ছেলেটা মারা গেল গত তো মারা যাওয়ার পরে ফাহিমকে যখন জনগণের সামনে ধরা হলো তখন কিন্তু আমরা খুশি, ধরে যখন পুলিশের কাছে দিল সেখানে আমরা খুশি যে যাই হোক একটা ক্লু এখান থেকে আমরা পাবো, মেসেজ পাবো। ফাহিমকে পুলিশের আদালতে হাজির করার পরে তাকে 10 দিনের রিমান্ড দিল। রিমান্ডে যখন ফাহিমকে নিয়ে যাওয়া হলো তখন ফাহিমের সামনে বুলেট প্রুফ জ্যাকেট থেকে শুরু করে মাথায় ক্যাপ ট্যাপ সবই ছিল। সেই ফাহিমকে রাতের অন্ধকারে যখন পুলিশ, রাষ্ট্র তার নিরাপত্তা দেওয়ার বদলে রাষ্ট্র তাকে মেরে ফেললো। এমন না যে ফাহিম অনেক বড় সন্ত্রাসী যে একজন ফাহিম সব ডেস্ট্রয় করে দিত, তা না। আমরা কি চেয়েছিলাম, এটার উৎসটা কোথায় সেটা জানার জন্য ফাহিমকে মেরে ফেলা হলো। ঠিক আমার মনে পড়ে ফাহিমকে এইভাবেই মেরে ফেলা হলো যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মারার পরে মঞ্জুর সাহেবকে, মেজর জেনারেল মঞ্জুর সাহেবকে যখন মেরেছে সন্ধ্যাবেলা কিন্তু ডেড বডি এনেছে, তার কিন্তু কোনো আমরা স্বীকারোক্তি পাইনি। এখন পুলিশের কাছে ফাহিম কি স্বীকারোক্তি দিয়েছে আমরা এখনো জানি না। এটা যে একটা পরিকল্পিত, আমি আবারও বলছি, কারণ ফাহিমকে এখন বিকৃত আকারে দেখানো হচ্ছে। আমরা এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে এই ফাহিমকে অ্যারেস্ট করা হয়েছে, এই যে রমজানের যে ধরপাকড়টা শুরু হলো ঢাকা থেকে, দক্ষিণখান থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে আজ থেকে আরো 10-12 দিন আগে।
অ্যারেস্ট করে তাকে নাকি বলেছে তুমি যদি এই অপারেশনটা করতে পারো দেন তোমাকে আমি ছেড়ে দেবো। আমরা এটা সোশ্যাল মিডিয়ার অনেক খবরই, আমি সোশ্যাল মিডিয়ার বরাদ দিয়ে বলছি যে অনেক খবরই আমরা 5-7 দিন পরে দেখি যে পত্রিকাগুলোতে লেখা থাকে এরকম। তো সেই ফাইন যখন তার অপরিপক্কতার জন্য ধরা পড়লো, কারণ যারা ওই ধরনের সিরিয়াল কিলার তারা কিন্তু এখন পর্যন্ত ধরা পড়ে নাই। আমরা দেখেছি চট্টগ্রামের সেই মাহমুদা মিতুকে আমরা দেখেছি যে একজন পুলিশ এসপি ওয়াইফ হওয়া সত্ত্বেও কিন্তু পুলিশ কিন্তু কোনো কিছু এখনো কুলকিলারা করতে পারে নাই। সেই জায়গায় আমি বলতে চাই যে এই পরিকল্পনার সাথে যেটা ইসরাফিল ভাই বলেছেন আমি তার সাথেও একমত, যে বিদেশি দেশি সবার এই পরিকল্পনার সাথে আমার মনে হয় যে এখানে একটা অবশ্যই ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রটা কে ধরবে? তো এই ষড়যন্ত্র ধরার কাজ হলো সরকারের। সরকার যখন ব্যর্থ হয় রাষ্ট্র তখন ব্যর্থ হয়। সরকারের কিসের কোথায় সরকারের এত সমস্যা যে সরকার সরকারের কাছে তো মোটামুটি স্পষ্ট সরকারি ভাষ্য, যেটি আমি যদিও ইসরাফিল আলম সেই প্রসঙ্গে জানি, যে এই ঘটনার জন্য পুরো বিএনপি জামাত দায়ী এবং এখানে কিন্তু আমরা কোনো প্রমাণ দেখিনি। সরকার তার একটা ডাবল স্ট্যান্ডার্ড কথা এই সরকার বলে অভ্যস্ত, এটা নিয়ে আমি কথা বলবো না। আমি শুধু এইটুকু বলতে চাই সরকারের সফলতা তো তখনই নির্ভর করতো ফাহিম যদি বেঁচে থাকতো। সরকারের সমস্যাটা কোথায় ছিল যে ফাহিমকে রাতের অন্ধকারে নিয়ে মেরে ফেলা হলো। একটা ফাহিমের হত্যার কারণটা জানতে পারলে আমার মনে হয় যে আমরা আসল জায়গাটায় আমরা পৌঁছতে পারবো। আজকে দেখি আমরা যখন যে অভিজিৎ মার্ডার হয়েছে, অভিজিতের মৃত্যু বাংলাদেশ বহন করছে, ফাহিমের মৃত্যু বাংলাদেশ বহন করছে। অভিজিতের মৃত্যুর জন্য যদি ফাহিম দায়ী কারণ হয়ে থাকে তাহলে ফাহিমদের তো অবশ্যই আদালতের কাঠগড়া পর্যন্ত আমাদের যাওয়া উচিত। রাস্তায় পিছন থেকে গুলি করে মেরে ফেলার নাম তো কোন সরকার, এটা করে কারা? দুর্ধর্ষ ডাকাতরা। পেছন থেকে কাজ করে কারা? যারা অন্ধকারে থাকতে পছন্দ করে, আলোকে ভয় পায়। সরকার কি আলোকে এতই ভয় পায়? ভোটবিহীন নির্বাচন করার জন্যই কি আজকে এই অবস্থা? আমার এটা হিসাব মিলে না। কারণ আপনি দেখেন একদিকে এই দেশে শুরু হয়েছে কোপাকুপি, একদিকে শুরু হয়েছে গণগ্রেফতার। এই গ্রেফতারে রোজা রমজানের দেশ, একটা দেশে যে দেশে প্রাইম মিনিস্টার নামাজ পড়ে, শুনেছি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করেন, উনি হজে যান, সবকিছু করেন ইসলাম ধর্মের, সেই প্রাইম মিনিস্টার, যেখানে আমি পার্শ্ববর্তী দেশের কথা ওনারা বললেন, পার্শ্ববর্তী দেশ তো রাষ্ট্রদ্রোহী মামলা বা রাষ্ট্রদ্রোহিতার জন্য উলফা বা আপনার সালফা এগুলোকে মেরেছে। এটাকে আমি ক্রসফায়ার বলবো না, রাষ্ট্রদ্রোহীর সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড, যাকে তারা পারেন না, তারা অন্ধকারে আদালত নির্ধারণ করবে, আদালত নির্ধারণ করবে। তারপরে সেটাও কিন্তু ক্লিয়ার না, স্পষ্ট না এই মৃত্যুগুলো। কারণ আমরা দেখেছি পরেশ বড়ুয়াকেও কিন্তু এখন পর্যন্ত মানে নেই। পরেশ বড়ুয়াকে যখন হ্যান্ড ওভার করেছে এখন পর্যন্ত কিন্তু দিব্যি আছে। সো আমি ওনার ওই কথায় আমি পিছন থেকে তার কি হলো সেটা নিয়ে আমি 150 কোটি মানুষের দেশ নিয়ে আমি হিসাব করবো না। 150 কোটি মানুষের দেশ হিসেবে তারা কিন্তু অনেক আমাদের চেয়ে স্বচ্ছ। সেই জায়গায় আমি বলতে চাই যে আমাদের প্রাইম মিনিস্টার যদি এত ধর্মভীরু হন, আমি শুনেছি পার্শ্ববর্তী কিছুদিন আগে যে মুখ্যমন্ত্রী হলেন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি তার শপথ গ্রহণ অনুষ্ঠানে উনি ভগবানের নামে এবং আল্লাহর নামে শপথ করেছে, যেহেতু ওইখানে অনেক মুসলিম ভোট আছে, এবং উনি কত 49,000 মেট্রিক টন সম্ভবত বা তারও বেশি হবে চাল সে মুসলিমদের এই বিভিন্ন মসজিদে সে ইফতারের জন্য দিয়েছেন। ঠিক তেমনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা, সেও তার চেয়ে বেশি টাকার অঙ্কে উনি সরাসরি টাকা দিয়েছেন বিভিন্ন মসজিদে ইফতারের জন্য। আর সেই আমাদের দেশ বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, সেইখানে হাজার হাজার লোক তো জঙ্গি হতে পারে না। আজকে জঙ্গির কথা কারা বলছে? উনারাই তো, আমি যদি বলি যে উনারাই প্রতিদিন বাঘে খায় বলেছে, এখন বাঘ ঠিকই রাখাল বালককে খেয়েছে কিন্তু কেউ বিশ্বাস করে নাই। প্রতিদিন উনারা বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন ওনাদের দায়িত্বশীল ব্যক্তিরা প্রতিদিন বলছে আইএস আছে এই দেশে, জঙ্গি আছে এই দেশে। এটা কিন্তু আপনার কাছে অনেক তথ্য উপাত্ত আছে। তো সেইখানে আজকে যখন তাদের কথার মতো করে বিদেশিরা বলছে, বিদেশি ষড়যন্ত্র যা বলছে, আজকেও আমি যখন কথা বলি তখন গতকাল আপনি দেখবেন যে গত 2-3 দিন আগে যে ডিএমপি কমিশনার আসাদুল্লাহ উনি বলেছেন, দেশি বিদেশি আসাদুজ্জামান, যে দেশি বিদেশি ষড়যন্ত্রে এই মার্ডারগুলো হচ্ছে, পরিকল্পিত যে মার্ডারগুলো। তাহলে আমরা কোথায় যাব? যে সরকারের বিভিন্ন অঙ্গ বিভিন্ন কথা বলছে, সরকার কি হারিয়ে ফেলেছে নাকি সরকার পাগল হয়ে গিয়েছে? আমরা এ থেকে